আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্লুইড ক্যালকুলেশন। কোনো একটা বাচ্চা পেডিয়াট্রিক্স ওয়ার্ডে আপনার ফ্লুইড লস কেস নিয়ে আসলো, তখন আমরা ওই বাচ্চাটার জন্য ডেইলি কতটুকু ফ্লুইড লাগবে, পার আওয়ারলি কতটুকু ফ্লুইড দিতে হবে, সেগুলো আজকে আমরা ইনশাল্লাহ ক্যালকুলেশন কেমনে করব সেগুলো একটু জানার চেষ্টা করব। চলেন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ফ্লুইড ক্যালকুলেশন জানার আগে আমরা কোনো একটা বাচ্চার এজ স্পেসিফিক কোন কোন ফ্লুইড আমরা চয়েস করব সেটা সম্পর্কে একটু রাফ আইডিয়া ধারণা নিই। ধরুন কোনো একটা বাচ্চার বয়স জন্ম থেকে 1 দিন বা 2 দিনের মধ্যে থাকলো, তখন তাকে আমরা সাধারণত ফ্লুইড চয়েস হিসাবে দিই 10% ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া সলিউশন। বাচ্চার বয়স যদি 2 দিন থেকে 1 বছরের মধ্যে থাকে, তখন তার জন্য আমরা চয়েস করি 5 থেকে 10% ডেক্সট্রোজ ইন 0.2 to 5% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, যেটাকে আমরা বলতেছি ভেভিস্যালাইন। আর বাচ্চার বয়স যদি 1 থেকে 10 বছরের মধ্যে থাকে, তখন তার জন্য চয়েস করি 5 থেকে 10% ডেক্সট্রোজ ইন 0.45% সোডিয়াম ক্লোরাইড সলিউশন, যেটাকে আমরা জুনিয়র স্যালাইনও বলি। আর যখন বাচ্চার বয়স যখন 10 বছরের চেয়ে বেশি হবে, সেক্ষেত্রে আমরা 5 থেকে 10% ডেক্সট্রোজ ইন 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন অর্থাৎ ডিএনএস ডেক্সট্রোজ নর্মাল স্যালাইন, এটাও আমরা চয়েস করে থাকি। এখন বাচ্চার ফ্লুইড ক্যালকুলেশনের জন্য ডেইলি কতটুকু রিকোয়ারমেন্টস সেটা জানার জন্য আমাদের বুঝতে হবে, একটা বাচ্চাকে যখন আপনি ফ্লুইড ম্যানেজমেন্ট করতে যাবেন, তখন ওই বাচ্চাটার ফ্লুইড রিকোয়ারমেন্ট হিসেবে দুইটা সোর্সের জন্য আমরা 2 রকম ফ্লুইড দরকার। প্রথম হচ্ছে একটা ফিজিওলজিক্যাল। এটা কীরকম? ধরুন একটা আপনি বাচ্চাকে নাথিং পার মাউথে রাখবেন, তখন তার ডেইলি কতটুকু ফ্লুইড আমার ওকে দিতে হবে সেটা হচ্ছে তার ফ্লুইড রিকোয়ারমেন্টস ফিজিওলজিক্যাল। আবার ওই বাচ্চাটা কোনো একটা প্যাথোলজির কারণে ও যদি ফ্লুইড লস করে, তখন সেই ফ্লুইড লসের জন্য যতটুকু ফ্লুইড দিতে হবে সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল, অর্থাৎ ফ্লুইড রিকোয়ারমেন্টস ইন এ সিকনেস। ওটা সাধারণত ফ্লুইড ডিফিসিট হিসেবে থাকতে পারে, অথবা অনগোয়িং লস, সেটাও আমাদের হিসাব করতে হবে। এখন আমাদের বাচ্চার ফ্লুইড ডিফিসিট অথবা অনগোয়িং লসের কতগুলো কারণ আমরা এখানে আনার চেষ্টা করেছি, যেমন তার জিআইডি কিছু কজ, ডায়রিয়া, ভমিটিং, নেচুগ্যাস্ট্রিক সাকশন, অথবা তার স্পেসিংয়ের কারণ হইতে পারে, ফর এক্সাম্পল বার্ন, ট্রমা, সেপসিস। এছাড়াও ফ্লুইড লস ইন ইউরিন, যেমন ডায়াবেটিস মেলাটাস অথবা ডায়াবেটিস ইনসিপিটাস, এগুলোর ক্ষেত্রে ওর প্যাথোলজিক্যালি ফ্লুইড লস হইতে পারে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে, কোনো একটা বাচ্চার ফ্লুইড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাকে অবশ্যই তার ফিজিওলজিক্যাল যে রিকোয়ারমেন্ট নর্মাল একটা হেলদি অবস্থায় তার কতটুকু লাগবে ডেইলি সেটা হিসাব করতে হবে, সাথে প্যাথোলজিক্যাল অর্থাৎ অসুস্থতার কারণে সে কতটুকু ফ্লুইড লস করলো সেটাও আমাদের হিসাব করতে হবে। এখন আসুন আমরা স্টেপ বাই স্টেপ একটা হিসাব করার চেষ্টা করি। স্যার, ফ্লুইড রিকোয়ারমেন্ট ইন হেলথ, অর্থাৎ একটা বাচ্চাকে যখন আমরা নাথিং পার মাউথে রাখবো, তখন হেলদি পার্সন হিসাবে তাকে ওই যে ফ্লুইড ডেফিসিট বা লস হয়েছে সেটা ছাড়া নর্মালি আমাকে 1 দিনের জন্য তাকে কতটুকু ফ্লুইড দিতে হবে সেটা আমরা একটু জানার চেষ্টা করি। এক্ষেত্রে আমরা এটা 2 ভাগে ভাগ করব, যারা নিউনেট তাদের জন্য একরকম, এবং যারা যেগুলো আপনার বয়স্ক বাচ্চা নিউনেট না তাদের জন্য আমরা আরেক রকম ক্যালকুলেশন করার চেষ্টা করব। প্রথমে আছে নিউনেটের জন্য। ফার্স্ট ডে ওকে যখন ভর্তি করাবেন, তখন টার্ম বেবি হলে তাকে আমরা দেব 60 ml পার কেজি পার ডে হিসাবে আমরা ফ্লুইড রিকোয়ারমেন্টস ইন হেলথ দিব, আর ফ্রি টার্ম হলে 80 ml পার কেজি পার ডে দিব। যখন টার্ম বেবি হবে, তখন দ্বিতীয় দিন দেওয়ার সময় অবশ্যই ফার্স্ট ডে, দ্বিতীয় দিন থেকে অনগোয়িং ডেগুলোতে আমরা হিসাব করব টার্ম বেবির জন্য এর আগের প্রিভিয়াস ডে এর সাথে আমরা 20 ml করে এক্সট্রা অ্যামাউন্ট ফ্লুইড দিতে থাকবো। অর্থাৎ ফার্স্ট ডেতে যদি আমরা 60 দিই, তাহলে এখানে দিব 60 + 20, অর্থাৎ সেকেন্ড ডেতে আমরা তার ফ্লুইড দিব 80 ml পার কেজি করে। আর ফ্রি টার্ম বেবির ক্ষেত্রে আমরা অনগোয়িং অলওয়েজ 15 ml করে যোগ করতে থাকবো। অর্থাৎ ওর জন্য যদি ফার্স্ট ডে আমরা 80 ml পার কেজি পার ডে ফ্লুইড দিয়ে থাকি, তাহলে সেকেন্ড ডেতে তার
ফ্লুইড রিকোয়ারমেন্ট হবে 80 প্লাস 15, তাহলে দেখেন টোটাল 95 পার ml পার কেজি পার ডে। থার্ড ডে হলে তাহলে এখানে টার্ম বেবির জন্য 20 করে বাড়বে। এরকম বাড়তে বাড়তে যখন টার্ম বেবির ক্ষেত্রে 6th ডেতে 160 হওয়ার কথা, কিন্তু 6 ডে থেকে অনগোয়িং ডেগুলোর জন্য আমরা টার্ম বেবির ক্ষেত্রে হাইয়েস্ট 150 ml পার কেজি পার ডে করে দিতে পারবো, বুঝছেন? তাহলে দেখেন নিউনেটের ক্ষেত্রে আমরা প্রথমে 60 থেকে শুরু করলাম, তারপর সেকেন্ড ডেতে 20 করে যোগ করলাম, এবং করতে করতে 6 ডেতে হাইয়েস্ট লেভেল আমরা 150 ml পর্যন্ত পৌঁছালাম। এরপর থেকে আমরা আর বাড়াবো না, অর্থাৎ এরপর থেকে যতদিন পর্যন্ত হসপিটালাইজ থাকবে নিউনেট অবস্থায়, তখন তাদেরকে আমরা 150 করে দিতে থাকবো। টার্ম বেবির ক্ষেত্রে, ফ্রি টার্ম বেবির ক্ষেত্রে দেখেন আমরা শুরু করলাম 80 ml পার কেজি পার ডে দিয়ে, এবং প্রতিদিন আমরা 15 ml করে বাড়াচ্ছি। তো এখন যখন বাড়াতে বাড়াতে যখন এই প্রয়োজনটা আমাদের 20 ml পার কেজি পার ডেতে চলে যাবে, যখন আমরা 9th ডেতে 9ম দিনে, এরপর আর বাড়াবো না, অর্থাৎ এরপরের পরবর্তী দিনগুলোতে আমরা 200 ml পার কেজি পার ডে করে দিতে থাকবো, অর্থাৎ 9ম দিনে 200 ml পার কেজি পার ডে করে দিব, 100তম দিন 10তম দিনেও সেম 200 ml পার কেজি পার ডে করে দিতে থাকবো। আশা করি আপনারা নিউনেটের ক্ষেত্রে ফ্লুইড রিকোয়ারমেন্ট ইন হেলথ এটা বুঝতে পেরেছেন। এখন যারা যেসব বাচ্চা ইনফ্যান্ট বিয়ন্ড নিউনেটস অ্যান্ড চিলড্রেন, তাদের ক্ষেত্রে আমরা হলিডে স্যাগার ফর্মুলা ইউজ করি। এটা কীরকম? এটা হচ্ছে আমাদের বডি ওয়েট অনুসারে, অর্থাৎ যাদের বডি ওয়েট ধরেন যে কোনো একটা বডি ওয়েট বললো 30 কেজি, 40 কেজি, 50 কেজি এক্সেট্রা, তাদের ক্ষেত্রে প্রথম 10 কেজির জন্য আমাদের ফ্লুইড হবে 100 ml পার কেজি পার ডে, আর সেকেন্ড 10 কেজির জন্য তাদের ফ্লুইড হবে 15 ml পার কেজি পার ডে। এরপর থেকে অর্থাৎ 20 কেজির পর থেকে প্রতি কেজি বৃদ্ধির জন্য আমাদের হিসাব করতে হবে 20 ml পার কেজি পার ডে। আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝার চেষ্টা করি। ধরুন কোনো একটা বাচ্চার ওজন 28 কেজি, তাহলে এই 28 কেজিকে আমরা 10 কেজি প্লাস 10 কেজি প্লাস 8 কেজি এভাবে লিখতে পারি। তাহলে দেখেন প্রথম 10 কেজির জন্য তার ফ্লুইড রিকোয়ারমেন্ট হবে 100 × 10, সেকেন্ড এই 10 কেজির জন্য তার ফ্লুইড রিকোয়ারমেন্ট হবে 50 × 10। এরপর বাকি যত কেজি থাকবে, যদি ধরেন এটা 35 কেজি হতো, তাহলে এক্সট্রা আরও 15 কেজি থাকতো, তো সবগুলোর জন্য ওর ফ্লুইড রিকোয়ারমেন্ট হবে এক্সট্রা 20 ml ইন্টু এখানে 8 কেজি। তাহলে দেখেন টোটাল ওর ফ্লুইড রিকোয়ারমেন্ট হচ্ছে, আমরা ক্যালকুলেশন করে দেখলাম, এই যে টোটাল রিকোয়ারমেন্ট হচ্ছে ওর 1680 ml পার ডে। ঠিক একইভাবে যদি আমরা আরেকটা এক্সাম্পল দিই, কোনো একটা বাচ্চার ভর ধরেন 16 কেজি, তাহলে আমরা কীভাবে করব? এই 16 কেজিকে আমরা 10 কেজি প্লাস 6 কেজি এভাবে ভাগ করলাম। প্রথম 10 কেজির জন্য আমরা জানি 100 ml পার কেজি করে আমাদের ফ্লুইড রিকোয়ারমেন্ট, আর পরবর্তী 10 কেজির জন্য 50 ml পার কেজি পার ডে রিকোয়ারমেন্টস। তাহলে দেখেন প্রথম 10 কেজির জন্য 10 × 100 লাস্ট, তারপরবর্তী 6 কেজির জন্য 6 × 50 ml। তাহলে দেখেন টোটাল 1300 ml, এবং আমাদের এই বাচ্চার জন্য টোটাল ফ্লুইড রিকোয়ারমেন্ট হচ্ছে ফর হেলথ হচ্ছে কি আমরা 1300 ml পার ডে। এখন আসেন ফ্লুইড রিকোয়ারমেন্ট ইন সিকনেস, অর্থাৎ কোনো একটা বাচ্চা ফ্লুইড লস করার কারণে আমরা হসপিটালে ভর্তি হতে আসছে, সে ডায়রিয়া হয়েছে বা বার্ন হয়েছে বা অন্য কোনো থার্ড স্পেসিং হয়েছে, বা যে কোনো কারণে ও ফ্লুইড লস করছিল, অনগোয়িং লস হচ্ছে, অথবা ফ্লুইড আগে থেকে লস করে আসছে, অর্থাৎ ফ্লুইড ডেফিসিট, এগুলো কারণে কতটুকু ফ্লুইড দরকার আমরা এখন সেটার ক্যালকুলেশন জানার চেষ্টা করব। ফর এক্সাম্পল, তাহলে এখানে একটা জিনিস আমরা একটা সেভিয়ারিটি আলোচনা করি ডিহাইড্রেশনের। ধরেন কোনো একটা বাচ্চা তার ওজনে 3 থেকে 5% ফ্লুইড লস করলো, তখন সেটাকে আমরা বলি মাইল্ড ক্যাটাগরির ডিহাইড্রেশন হয়, আর 5 থেকে 10% হলে তাকে মডারেট, আর 10 থেকে 15% হলে সেটা সেভিয়ার ক্যাটাগরির একটা ডিহাইড্রেশন। এটা এমনি জাস্ট আমাদের রিলিভেন্ট না, তারপর আমরা এখানে বই থেকে আনলাম। এখন আসুন আমাদের অন চয়েস ফ্লুইড, কী ফ্লুইড দিতে পারি, সে ফ্লুইড লস করার কারণে আমরা কী ফ্লুইড দিতে পারি? ডিএনএস দিতে পারি, বেবি স্যালাইন, কলার স্যালাইন, হার্ডম্যান সলিউশন, অথবা ওআরএস, অথবা নর্মাল স্যালাইন, যে কোনো একটা দিতে পারি, তবে তার ইথিওলজি অনুসারে।
কেন কোন কারণে ফ্লুইডটা লস হচ্ছে সেই অনুযায়ী আমরা ফ্লুইডগুলো চয়েস করব। কখন কোন ফ্লুইড চয়েস করব সেটা আমরা ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে সেপারেটলি আলোচনা করার চেষ্টা করব। এখন আসেন, মনে রাখবেন এখানে যে ফ্লুইড রিকোয়ারমেন্টস ইন সিকনেসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ওর যত কেজি ফ্লুইড লস করলো ঠিক তত কেজি আমাদের ফ্লুইড দিতে হবে। অর্থাৎ কোনো একটা বাচ্চা যদি 2 কেজি ফ্লুইড লস করে, সেটা যদি ফ্লুইড লসের কারণে কমে যায়, অর্থাৎ ওজনটা ফ্লুইড লসের কারণে 2 কেজি কমে যায়, তখন 2 লিটার ফর ফ্লুইড রিকোয়ারমেন্ট ইন সিকনেসের জন্য। এই ফ্লুইডগুলো আমরা সাধারণত 3টা ফেজে দিব, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। যতক্ষণ পর্যন্ত না হিমোডাইনামিক্যালি বাচ্চাটা স্টেবল হচ্ছে অথবা ইউরিন আউটপুট তার নর্মাল হচ্ছে, ততক্ষণ আমরা বুলাস অ্যামাউন্টে নর্মাল স্যালাইন দিতে থাকবো। ঠিক আছে, কতটুকু দিব? 10 to 20 ml পার কেজি। অর্থাৎ ধরেন বাচ্চাটা আসলো হিমোডাইনামিক্যালি আনস্টেবল, অর্থাৎ শকের মধ্যে আছে, তাকে আমরা একটা বুলাস অ্যামাউন্ট একটা ফ্লুইড দিয়ে দিব এবং সেটা হবে 10 থেকে 20 ml পার কেজি। তারপরেও তার ইউরিন আউটপুট ঠিক হচ্ছে না, হিমোডাইনামিক্যালি এখন আনস্টেবল, আরও একটা বুলাস অ্যামাউন্ট দিব, এভাবে দিতে থাকবো যতক্ষণ সে নর্মাল না হয়। তাহলে এইভাবে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ। আমরা বুলাস অ্যামাউন্টে অর্থাৎ সবগুলো একসাথেই আমরা ফ্লুইডগুলো দিতে থাকবো 10 to 20 ml পার কেজি। বাকি যেই ফ্লুইডগুলো বাকি থাকবে, অর্থাৎ এই যে আপনার ফ্লুইড রিকোয়ারমেন্ট ইন সিকনেসের মধ্যে বাকি যে ফ্লুইডগুলো থাকবে, এগুলোকে আমরা 2 ভাগে দিব, ফার্স্ট ফেজ 2 এবং ফেজ 3। ফেজ 2 এর ফ্লুইডগুলোকে আমরা দিব, এই যে আমরা যে বাকিগুলো থাকবে সেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করে যত পাবো তার অর্ধেক, অর্থাৎ এই যে আমরা ধরেন এখানে দেওয়ার পর 10 ml থাকলো, কথার কথা ধরলাম, সেকে আমরা 2 ভাগ করবো, যেমন 5 ml। এই 2 ভাগের প্রথম অংশটাকে ফেজ 2তে দিব, অর্থাৎ প্রথম অংশটাকে আমরা 8 ঘন্টা করে দিব। পরবর্তী যে 5 ml এখানে দেখা যাচ্ছে সেগুলো আমরা 16 ঘন্টায় দিব। তাহলে ব্যাপারটা বুঝছেন, প্রথমে আমরা বুলাস অ্যামাউন্টে ফ্লুইডগুলো দেওয়ার চেষ্টা করব, তারপর যদি সে ডাইনামিক্যালি স্টেবল না হয় অথবা তার ইউরিন আউটফ্লুইড খুবই কম, তখন আমরা এই বুলাস অ্যামাউন্টে ফ্লুইডগুলো দিব। আর যদি ধরেন সে হিমোডাইনামিক্যালি স্টেবল, কোনো আউটফ্লুইড নর্মাল আছে, তখন তাহলে আমরা এই ফ্লুইডগুলোকে 2 ভাগ করে অর্ধেক দিব, ফার্স্ট 8 আওয়ার্সে, বাকিগুলো 16 আওয়ার্সে। এতটুকু বোঝার পর আমরা এটা একদম ঠান্ডা মাথায় একটা ম্যাথ বা ক্যালকুলেশন আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। ধরেন আপনার কাছে একটা বাচ্চা আসলো 6 বছরের, বলতেছে বাচ্চাটা 10% তার বডি ফ্লুইড লস করলো, তার কতটুকু আপনার ডেইলি ফ্লুইড লাগবে এটা বের করবেন। যদি তার 2টা বোলাস অ্যামাউন্ট লাগে, অর্থাৎ সে 2টা বোলাস অ্যামাউন্ট দেওয়ার পর তার হিমোডাইনামিক্যালি সে স্টেবল হয়ে গেল এবং তার ইউরিন আউটফ্লো নর্মাল হয়ে গেল, তখন আপনি কিভাবে কত সময় নিয়ে প্রতি ঘন্টায় কত ড্রপ বা প্রতি মিনিটে কত ড্রপ ফ্লুইড দিবেন সেটা আমরা ম্যানেজ করব। তাহলে দেখেন বাচ্চাটার ওজন ছিল দেওয়া আছে 22 কেজি। তাহলে আমাদের এখান থেকে 3টা ইনফরমেশন জানতে হবে, কত পার্সেন্ট ফ্লুইড লস করলো, কয়টা বোলাস অ্যামাউন্ট দিল এবং তার কতটুকু ওয়েট। এই বাচ্চার ফ্লুইড কেমনে দিব সেটা আমরা 2টা ফেজের ক্ষেত্রে আমরা ভাগ করব। আমরা আগে থেকেই বলেছিলাম যে কাউকে ফ্লুইড দিব আমরা 2টা কারণে, একটা হচ্ছে তার ফিজিওলজিক্যাল কারণে, আর হচ্ছে প্যাথোলজিক্যাল কারণে। এখন এই বাচ্চাটা আসার কারণে যে ফিজিওলজিক্যাল ডেইলি রিকোয়ারমেন্ট লাগবে সেটা একটু হিসাব করতে হবে, এবং সেই 10% ফ্লুইড লসের কারণে যে ফ্লুইড ডিফিসিট তৈরি হলো তার জন্য আলাদা করে হিসাব করতে হবে। এখন এই বাচ্চাটা ফ্লুইড রিকোয়ারমেন্ট ডেলি অর্থাৎ ফিজিওলজিক্যাল কারণে তার কতটুকু ফ্লুইড লাগবে সেটা একটু হিসাব করি। এই সেম নিয়মের ম্যাথ আমরা আগে করছি, তারপরে এখানে একটা করে দেখাই। যদি 22 কেজি হয় সেক্ষেত্রে আমরা বলছিলাম প্রথম 10 কেজির জন্য তার আপনার হলিডে স্যাগার ফর্মুলা অনুসারে তার প্রথম 10 কেজির জন্য হবে 100 ml পার কেজি পার ডে ক্ষেত্রে, আবার পরবর্তী 10 কেজির জন্য 50 ml পার কেজি হবে, এবং অনগোয়িং পরবর্তী যে কোনো কেজির জন্য হচ্ছে আমরা 20 ml পার কেজি করে। এখানে আমরা এক্ষেত্রে টোটাল হিসাব করলাম আপনার 1540 ml পার ডে। একে আমরা যদি পার আওয়ার নিয়ে যেতে চাই তাহলে 24 দিয়ে যখন ভাগ করলাম তখন দেখা যাচ্ছে প্রতি ঘন্টায় তার শুধুমাত্র ফিজিওলজিক্যাল ফ্লুইড নিড হচ্ছে 64 ml পার কেজি করে। ঠিক আছে, এরপর আসুন ওর প্যাথোলজিক্যালি যে ফ্লুইডটা লস করলো, ওটা 10% লস করলো তার ওজনের, সেটার জন্য কতটুকু আমাদের দরকার। আমরা 22 কেজি 10% হিসাব করে দেখতে পাচ্ছি যে তার দরকার হচ্ছে আপনার
তার ফ্লুইড লস হয়েছে 2.2 কেজি, অর্থাৎ তার ফ্লুইড ডিফিসিট হচ্ছে 2.2 লিটার, অর্থাৎ 2200 ml পার ডে। তাকে আমাকে এই দিনের মধ্যে 2200 ml ফ্লুইড দিতে হবে। এখন আসেন এই ফ্লুইডগুলোকে আমরা কি দিব, আমরা জানি 3টা ফেজে দিব। ফার্স্ট ওয়ান হচ্ছে ফেজ 1, যেটাকে আমরা বলতেছি বোলাস অ্যামাউন্টের ফেজ। এখানে বলে দেওয়া হয়েছে যে তার 2টা বোলাস অ্যামাউন্ট দেওয়ার পরেই সে হিমোডাইনামিক্যালি স্টেবল হয়েছে, অর্থাৎ সে তার ইউরিনারি ফ্লুইড নর্মালে চলে আসলো। এখন দেখেন তাহলে আমরা জানি 2টা বোলাস অ্যামাউন্টের ক্ষেত্রে হিসাব করার ক্ষেত্রে আমরা জানি প্রতিটা বোলাস আমরা 10 থেকে 20 ml পার কেজি করে দিয়ে থাকি বোলাস অ্যামাউন্টে। ওর কেজি হচ্ছে ওজন হচ্ছে 22 কেজি। তাহলে ফার্স্ট বোলাসের জন্য আমরা নর্মাল ভ্যালুটা যদি ধরি, একদম লোয়েস্ট ভ্যালুটা, তার জন্য আসতেছে 220 ml। আর সেকেন্ড বোলাসের জন্য আসতেছে আপনার 10 × 22 কেজি হচ্ছে কি 220 ml। তার টোটাল প্রথম ফেজের বোলাস অ্যামাউন্টের জন্য হচ্ছে আপনার 440 ml ফ্লুইড লাগবে। এখন ওর ফ্লুইড ডেফিসিট হচ্ছে 2200 ml। তাহলে দেখেন তাহলে ওর ফ্লুইড আর ডেফিসিট কতটুকু বাকি আছে, 2200 থেকে আমরা যদি 440 ml বাদ দিই তাহলে হচ্ছে আমাদের আসছে 1660 ml। এখন আসেন ফেজ টুর ক্ষেত্রে ফার্স্ট আওয়ারে এটাকে যদি আমরা 2 ভাগ করি, তার মানে 2 ভাগ করি, তার অর্ধেক অংশটা আমরা দিব প্রথম 8 আওয়ারে। এক্ষেত্রে 8টা জিনিস মনে রাখবেন, এখানে 2টা জিনিস আছে, একটা হচ্ছে আমরা ফিজিওলজিক্যাল রিকোয়ারমেন্ট প্রতি ঘন্টায়, আর কিছু আছে আমরা প্যাথোলজিক্যাল রিকোয়ারমেন্ট। এখন ফেজ 2তে আমরা 2টাই দিতে হবে। ফ্লুইড রিকোয়ারমেন্ট ইন সিকনেস থাকার কারণে আমরা জানি যেই ফ্লুইড ডিফিসিট বাকিটা আছে বোলাস দেওয়ার পর সেটাকে 2 ভাগ করে প্রথম 8 ঘন্টায় দিব, সেটা হচ্ছে আপনার 850 ml। এখন আসেন ফ্লুইড রিকোয়ারমেন্ট ইন হেলথ, ওই যে তার নর্মাল ফিজিওলজিক্যালের জন্য দিতে হবে প্রতি ঘন্টা 64 করে দেওয়ার কারণে আমরা 8 ঘন্টায় দিব টোটাল 512 ml পার কেজি। তাহলে দেখেন প্রথম 8 ঘন্টা তার টোটাল ফ্লুইড লাগবে যে আপনার 880 + 512, তাহলে টোটাল হচ্ছে কি আপনার 1392 ml। তাহলে এখন এটাকে যদি আমরা ml পার মিনিটে নিই, 8 দিয়ে ভাগ করলাম এবং 60 দিয়েও ভাগ করলাম, 8 দিয়ে ভাগ করে পার আওয়ারে নিলাম এবং 60 দিয়ে ভাগ করে পার মিনিটে নিয়ে গেলাম, তখন তার আপনার ফ্লুইড রিকভার লাগতেছে 2.9 ml পার মিনিট। এখন আমরা জানি 1 ml সমান হচ্ছে 15 ড্রপস। তাহলে এটাকে যখন আমরা 15 দিয়ে গুণ করব তখন চলে আসবে কি, এটাকে যখন আমরা 15 দিয়ে গুণ করব তাহলে আসবে যে প্রতি মিনিটে আমাদের কতটুকু কয় ড্রপ ফ্লুইড লাগবে। তাহলে সেটা হচ্ছে দেখুন 43.5 বা অলমোস্ট 44 ড্রপস পার মিনিট। তাহলে ওর ক্ষেত্রে প্রথম 8 আওয়ারের ক্ষেত্রে আমরা 44 ড্রপস পার মিনিট করে আমরা ফ্লুইড দিব। এখন লাস্ট ফেজ থার্ড ফেজের ক্ষেত্রে আমরা দেখবো যে 16, ওর ক্ষেত্রে দেখা যাচ্ছে 16 ঘন্টা এটা দিব, যে বাকি ফ্লুইডগুলো আছে সেক্ষেত্রে আমরা ফ্লুইড রিকোয়ারমেন্ট ইন সিকনেস আবার আগের মতো অর্ধেক, এই যে ফ্লুইড ডিফিসিটের যে অর্ধেক অংশ ছিল সেই অংশটাই আমরা 16 ঘন্টায় দিব এখন, অর্থাৎ 1760-এর যে 2 ভাগ সেটার এখন আমরা 16 ঘন্টায় দিব। ওই যে তার ফিজিওলজিক্যাল ফ্লুইড দরকার ছিল 64, সেটাকে আমরা কি দিব 16 ঘন্টায় দিব। তাহলে 16 ঘন্টায় দিব, সেটা হচ্ছে টোটাল আসছে আমাদের 1024 ml। তাহলে টোটাল আমাদের হিসাব করলে দেখা যাচ্ছে আমাদের ফ্লুইড আসতেছে আপনার, এই যে ফ্লুইড আসতেছে 840-এর সাথে আমরা যদি আপনার 1024 যোগ করি তাহলে হচ্ছে 1904 আগের হিসাব মতে আমরা সেটাকে ml পার মিনিটে নিয়ে গেলাম, তাহলে আসতেছে আমাদের ml পার মিনিট। সেটাকে আমরা ড্রপ পার মিনিটে নিয়ে গেলাম, সেটাকে 15 দিয়ে গুণ করে, তাহলে দেখা যাচ্ছে আপনার টোটাল 30 ড্রপ পার মিনিট আসতেছে। তাহলে লাস্ট এই বাচ্চার হচ্ছে লাস্ট 16 ঘন্টায় আমরা কতটুকু ফ্লুইড দিব, 30 ড্রপ পার মিনিট। তাহলে এখানে দেখেন এই বাচ্চার ক্ষেত্রে আমরা বোলাস দিলাম 440 ml। দ্বিতীয় ফেজ প্রথম 8 ঘন্টায় আমরা তাকে দিলাম 44 ড্রপ পার মিনিট করে এবং লাস্ট 16 আওয়ার্সে আমরা দিলাম 30 ড্রপ পার মিনিট। তাহলে এইভাবেই আমরা কোনো একটা বাচ্চার বা তার কেজি ওজন অনুসারে আমরা এইভাবে ফ্লুইড ক্যালকুলেশন করে তাকে আমাদের এই যে রিকোয়েস্ট ফর্মে লিখে দিব, যাতে নার্সরা সেই পরিমাণ ওই বাচ্চার মধ্যে সেট আপ করে দিতে পারে, অতটুকু ফ্লুইড ওই পার আওয়ারলি দিবে। তাহলে আজকে আমার পক্ষ থেকে এতটুকুই, আশা করি আপনারা এই আলোচনাটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।